প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। আজ আমরা ভারতের সংবিধান থেকে বা ইন্ডিয়ান পলিটি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসে হাজির হয়েছি, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানের ধারণা প্রথম কে দিয়েছিলেন? সঠিক উত্তরটি হচ্ছে বন্ধুরা, ভারতের সংবিধানের ধারণা প্রথম দিয়েছিলেন এম.এন. রায়। এম.এন. রায় ভারতের সংবিধানের ধারণা প্রথম দিয়েছিলেন। এটা ভিভিআই প্রশ্ন। ভারতের সংবিধানের ধারণা প্রথম কে দেন? ভারতের সংবিধানের ধারণা প্রথম দেন এম.এন. রায়। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান প্রস্তুতির জন্য সংবিধান সভা কবে গঠিত হয়? বন্ধুরা, সঠিক উত্তর, ভারতের সংবিধান প্রস্তুতির জন্য যেটা সংবিধান সভা গঠিত হয়েছিল সেটা গঠিত হয় হচ্ছে 1946 খ্রিস্টাব্দে। সংবিধান সভা গঠিত হয় 1946 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, সংবিধান সভার প্রথম অধিবেশন বসে কবে? ভারতের সংবিধান সভা, সেই সংবিধান সভার প্রথম অধিবেশন কবে বসে? সংবিধান সভার প্রথম অধিবেশন বসে 9 ডিসেম্বর 9ই ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে। বন্ধুরা মনে রাখবে, 9ই ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে সংবিধান সভার প্রথম অধিবেশন বসেছিল। পরবর্তী প্রশ্ন, সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? এই যে 9ই ডিসেম্বর 1939 খ্রিস্টাব্দে সংবিধান সভা বসে, সেই সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? বন্ধুরা, সঠিক উত্তর হচ্ছে সংবিধান সভার প্রথম সভাপতি ছিলেন অপশন সি, সচ্চিদানন্দ সিনহা। সচ্চিদানন্দ সিনহা ছিলেন সংবিধান সভার প্রথম সভাপতি। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংবিধান সভার প্রথম সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিনহা। তবে বন্ধুরা তোমরা মনে রাখবে যে পরবর্তীকালে সচ্চিদানন্দ সিনহা বয়স বেশি ছিল বলে তিনি সংবিধান সভার সভাপতিত্ব বেশি দিন করতে পারেননি। তার পরবর্তীকালে অর্থাৎ 9ই ডিসেম্বরের পরে 11ই ডিসেম্বর সংবিধান সভার সভাপতি হন রাজেন্দ্র প্রসাদ। 11ই ডিসেম্বর সংবিধান সভার সভাপতি হন রাজেন্দ্র প্রসাদ, সংবিধান সভার সভাপতিত্ব হন। এবং সংবিধান সভার সহসভাপতি ছিলেন হচ্ছে হরেন্দ্রচন্দ্র মুখার্জি বা এইচ.সি. মুখার্জি। হরেন্দ্রচন্দ্র মুখার্জি বা এইচ.সি. মুখার্জি সংবিধান সভার সহসভাপতি ছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের উপদেষ্টা কে ছিলেন? বন্ধুরা, ভারতের সংবিধানের উপদেষ্টা ছিলেন, সঠিক উত্তরটি হচ্ছে ভারতের সংবিধানের উপদেষ্টা ছিলেন বি.এন. রয়। ভারতের সংবিধানের উপদেষ্টা ছিলেন বি.এন. রয়। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান তৈরিতে মোট কত সময় লেগেছিল? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতের সংবিধান তৈরিতে মোট কত সময় লেগেছিল? 1946 খ্রিস্টাব্দের 9ই ডিসেম্বর সংবিধান সভা গঠিত হয়। সেই সভার সুপারিশ অনুযায়ী বা 1946 9ই ডিসেম্বর সংবিধানের সভা বিষয়ে প্রথম অধিবেশন বসে। সেই অধিবেশন অনুযায়ী ভারতে একটা সংবিধান রচনার কাজ শুরু হয়। সংবিধান রচনা করতে ভারতের মোট সময় লেগেছিল, বন্ধুরা, সংবিধান তৈরি করতে ভারতের মোট সময় লেগেছিল, খুব গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই মনে রাখবে, 2 বছর 11 মাস 18 দিন। বন্ধুরা, 2 বছর 11 মাস 18 দিন সংবিধান তৈরিতে মোট সময় লেগেছিল। ভারতের সংবিধান তৈরি করতে মোট সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটা। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান গণপরিষদে কবে গৃহীত হয়? মানে গণপরিষদ ভারতের সংবিধানকে কবে গ্রহণ করে? দেখবে এই প্রশ্নগুলো খুব পরীক্ষায় আসে। ভারতের সংবিধান গণপরিষদে গৃহীত হয় 26শে নভেম্বর 1949, অর্থাৎ 26শে নভেম্বর 1949 সালে ভারতের সংবিধান গণপরিষদে গৃহীত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান কবে কার্যকর হয়? ভারতের সংবিধান কবে কার্যকর হয়? বন্ধুরা, ভারতের সংবিধান কার্যকর হয় 26শে জানুয়ারি 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়। তোমরা অবশ্যই মনে রাখবে দুটো জিনিস, ভারতের সংবিধান কবে গণপরিষদে গৃহীত হয় আর ভারতের সংবিধান কবে কার্যকর হয়। ভারতের সংবিধান গণপরিষদের দ্বারা গৃহীত হয় হচ্ছে 26শে নভেম্বর 1949 সালে, আর ভারতের সংবিধান কার্যকর হয় 26শে জানুয়ারি 1950 সালে। তাহলে আরেকটা প্রশ্ন, এই যে 1950 সালে 26শে জানুয়ারি, এই জন্যই ভারতের সংবিধান কার্যকর হয় বলেই সেই দিনটাকে আমরা প্রজাতন্ত্র দিবস রূপে পালন করি। আরেকটা জিনিস মনে রাখবে যে ভারতের সংবিধান রচনা শেষ হয়ে গিয়েছিল
সালে 26শে নভেম্বর, কিন্তু সেই দিন কিন্তু কার্যকর হচ্ছে না। 2 মাস বসে থাকার পর বা অকৃতকার্য অবস্থায় পড়ে থাকার পর 2 মাস পরে অর্থাৎ 1950 26শে জানুয়ারি সংবিধানটা কার্যকর হয়। তাহলে এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, ভারতের সংবিধান কতদিন অকৃতকার্য অবস্থায় পড়েছিল? ভারতের সংবিধান 2 মাস অকৃতকার্য অবস্থায় পড়েছিল। বন্ধুরা মনে রাখবে, ভারতের সংবিধান 2 মাস অকৃতকার্য অবস্থায় পড়েছিল। পরবর্তী প্রশ্ন, পোর্টফোলিও সিস্টেম কে প্রবর্তন করেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বন্ধুরা, পোর্টফোলিও সিস্টেম কে প্রবর্তন করেন? বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে পোর্টফোলিও সিস্টেম প্রবর্তন করেন লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং পোর্টফোলিও সিস্টেম প্রবর্তন করেন। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান যখন তৈরি হয় তখন কতগুলো কমিটি গঠিত হয়? তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কমিটি হচ্ছে ইউনিয়ন পাওয়ার কমিটি। সেই ইউনিয়ন পাওয়ার্স কমিটির সভাপতি কে ছিলেন? বন্ধুরা ইউনিয়ন পাওয়ার্স কমিটির সভাপতি ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। ইউনিয়ন পাওয়ার্স কমিটির সভাপতি ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু, ইউনিয়ন পাওয়ার্স কমিটির সভাপতি ছিলেন। পরবর্তী প্রশ্ন, ড্রাফটিং কমিটি বা সংবিধানের খসড়া কমিটি, সেই ড্রাফটিং কমিটির সভাপতি কে ছিলেন? বন্ধুরা ড্রাফটিং কমিটি বা সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন হচ্ছে B.R. আম্বেদকর, যাকে ভারতের সংবিধানের জনক বলা হয়। ভারতের সংবিধানের জনক বলা হয় এই B.R. আম্বেদকর, কিন্তু সংবিধানের ড্রাফটিং কমিটির সভাপতি ছিলেন। বা এটাও প্রশ্ন আসতে, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতের সংবিধানের জনক বলা হয় B.R. আম্বেদকরকে, ভীমরাও রামজি আম্বেদকর। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোনটি? বন্ধুরা এই প্রশ্নটি উত্তর তোমরা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে। পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোনটি? পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোনটি? এটা তোমাদের জন্য ছেড়ে দিয়েছি, তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোনটি। পরবর্তী প্রশ্ন, বর্তমান ভারতের সংবিধানে কতগুলি ধারা রয়েছে? মানে বর্তমানে ভারতের সংবিধানে কতগুলি ধারা রয়েছে? বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বর্তমানে ভারতের সংবিধানে ধারা রয়েছে 448টি বা 448। তবে তোমরা তার সঙ্গে অবশ্যই মনে রাখবে যে ভারতের সংবিধানে বর্তমানে 25টি পার্ট এবং 12টি শিডিউল রয়েছে। ভারতের সংবিধানে 25টি পার্ট এবং 12টি শিডিউল রয়েছে। পরবর্তী প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংবিধানের কত নং শিডিউলে ভাষা নিয়ে আলোচনা করা হয়েছে? ভারতের সংবিধানের কত নং শিডিউলে ভাষা নিয়ে আলোচনা করা হয়েছে? বন্ধুরা ভারতের সংবিধানের 8 নং শিডিউলে ল্যাঙ্গুয়েজ বা ভাষা নিয়ে আলোচনা করা হয়েছে। মোট 12টি শিডিউল রয়েছে, তার মধ্যে 8 নং শিডিউলে আলোচনা করা হয়েছে ভাষা নিয়ে বা ল্যাঙ্গুয়েজ নিয়ে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের কত নং শিডিউলে অ্যান্টি ডিফেকশন ল? ভারতের সংবিধানের কত নং শিডিউলে অ্যান্টি ডিফেকশন ল? আমি কথা দিচ্ছি এই যে প্রশ্নগুলো যেগুলো বলা হচ্ছে তার মধ্যে তোমরা অবশ্যই চাকরির পরীক্ষায় প্রশ্ন কমন পাবেই পাবে। ভারতের সংবিধানে কত নং শিডিউলে অ্যান্টি ডিফেকশন ল নিয়ে আলোচনা করা হয়েছে? বন্ধুরা সঠিক উত্তর ভারতের সংবিধানের 10 নং শিডিউলে 10th শিডিউলে আলোচনা করা হয়েছে অ্যান্টি ডিফেকশন ল নিয়ে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের বিভিন্ন উৎস, এগুলোর থেকে অনেক উৎস রয়েছে বন্ধুরা, তবে যে উৎসগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা সেই উৎসগুলোই আজকে তুলে দিয়েছি। মনে রাখবে এই যে কটা উৎস তোমাদের তুলে দেওয়া হয়েছে তোমরা অবশ্যই সেই কটা উৎস মনে রাখার চেষ্টা করবে, যে ভারতের সংবিধান সেই সংবিধানটা কোন কোন দেশের সংবিধান থেকে বা কোন কোন দেশের সংবিধানের অংশগুলো ভারতের সংবিধানে যুক্ত হয়েছে। ভারতের সংবিধান সবচেয়ে প্রথম যে উৎসটা মনে রাখবে যে ব্লু প্রিন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ব্লু প্রিন্ট নীল নকশা, ভারতের সংবিধানের নীল নকশা প্রথম ধারণাটা এসেছিল কোথায়? ভারতের সংবিধানের ব্লু প্রিন্ট বলা হয় 1935 সালের 1935-এর ভারত শাসন আইন। 1935 সালে ভারত শাসন আইন। তবে বন্ধুরা পরীক্ষায় যদি প্রশ্ন আসে ব্লু প্রিন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলা হয়, তোমরা একটু দেখে উত্তর দিবে, কারণ ভারত শাসন আইন ভারতবর্ষে অনেকগুলো হয়েছে, কিন্তু উত্তরটা হচ্ছে 1935-এর ভারত শাসন আইন। 1935 সালে ভারত শাসন আইনে ভারতের সংবিধানের ব্লু প্রিন্ট বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান কোন জায়গা থেকে বা কোথাকার সংবিধান থেকে সিঙ্গেল সিটিজেনশিপ আর বাইক্যামেরালিজম গ্রহণ করেছে? বাইক্যামেরালিজম আর সিঙ্গেল সিটিজেনশিপ গ্রহণ করেছে ইংল্যান্ডের সংবিধান বা ব্রিটিশ সংবিধান থেকে। পরবর্তী প্রশ্ন, ফান্ডামেন্টাল রাইটস
মানে মৌলিক অধিকার, প্রিমবেল শপথ আর পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট, এই যে ধারণাগুলো, এই ধারণাগুলো ভারতের সংবিধান গ্রহণ করেছে কোন দেশের সংবিধান থেকে? এই সংবিধানগুলো ভারত গ্রহণ করেছে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা আমেরিকা থেকে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে এই তথ্যগুলো বা এই ধারণাগুলো গ্রহণ করেছে। ফান্ডামেন্টাল রাইটস, প্রিমবেল আর পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট। পরবর্তী প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, ভারতের সংবিধান কোথা থেকে ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা ডিপিএসপি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করেছে? বন্ধুরা, আয়ারল্যান্ডের সংবিধান থেকে ডিপিএসপি ভারতের সংবিধান গ্রহণ করেছে। পরবর্তী প্রশ্ন, ফান্ডামেন্টাল ডিউটিস, ভারতের সংবিধান একটা গুরুত্বপূর্ণ অংশ ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক কর্তব্য, সেই মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা? ভারতের সংবিধানে ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য গ্রহণ করা হয়েছে সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর, তোমরা একটু দেখে শুনে উত্তর দিবে, ইউএসএসআর সোভিয়েত ইউনিয়ন থেকে গ্রহণ করেছে। পরবর্তী প্রশ্ন, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, ভারতের সংবিধানের যে সংশোধনগুলো কোন দেশের সংবিধানে অনুকরণে তৈরি? ভারতের সংবিধানের সংশোধন গ্রহণ করা হয়েছে বা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট গ্রহণ করা হয়েছে সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। বন্ধুরা, তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকবে এবং আমাদের এই চ্যানেলে প্রথম সংবিধানের ফার্স্ট পার্ট নিয়ে আমরা আলোচনা করলাম। ভবিষ্যতে আমরা সংবিধানের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব, গুরুত্বপূর্ণ অংশ নিয়ে। তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। আর ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। আর বন্ধুরা, তোমরা যদি মক টেস্ট দিতে চাও তাহলে আমাদের এক্সাম গুরু জিকে অথবা স্টাডি ম্যাটেরিয়াল টেলিগ্রাম চ্যানেলে যোগদান করো। সেখানে প্রতিদিন রাত 9টায় বিভিন্ন মক টেস্ট নেওয়া হয়। তোমরা অবশ্যই মক টেস্ট দিতে পারো, আমাদের সঙ্গে যুক্ত হও। আর পিডিএফ নিতে চাইলেও আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা পিডিএফ দিয়ে দিই, সেখান থেকে নিয়ে নিও। ধন্যবাদ।